আপনি ফেরত কিভাবে আসবেন, মানে আজারবাইজান থেকে কি ফ্লাইট নিয়ে আসতে পারবেন বাকু হয়ে? বাকু থেকে বম্বের একটা ফ্লাইট আমি কানেক্ট করার চেষ্টা করছি, দেশ থেকে আমার পরিবারের লোকেরা চেষ্টা করছে যে বাকু থেকে বম্বে ফ্লাই করে যাওয়া যায় কিনা। তো বাকু থেকে বম্বে ফ্লাইটস আমরা চেষ্টা করছি আজারবাইজান এয়ারলাইন্সে। সো দ্যাট ইজ দ্য হোপ উই আর হোপিং ফর। আর কারণ ইরানে তেহরানের ওপর একটু দর্শকদেরকে যদি বলেন, কারণ এই মুহূর্তে ওখানকার যে এয়ারপোর্ট সেটা বন্ধ এবং নোটাম জারি করা হয়েছে, এবং রাতের আকাশে যেহেতু মিসাইল অ্যাটাক অহরহ হচ্ছে, সেহেতু ওখানে কোনো রকম কমার্শিয়াল এয়ারলাইন তো চলছে না। একদম না, না এয়ারলাইন্স অ্যাকচুয়ালি যতক্ষণ না এয়ার স্পেসটা ওপেন হবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু চলবে না। ওকে, সো ফলে কমার্শিয়াল অ্যাভিয়েশন, প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন যা কিছু হবে অনলি আফটার দ্য গভর্নমেন্ট ডিসাইডস যে তারা একটা মিউচুয়াল একটা জায়গাতে আসবে, যে হ্যাঁ কোনো ডিসিশন নিতে পারবে কিনা, তবে এয়ার স্পেস খুলবে। এখন এই এয়ার স্পেস খোলার পসিবিলিটি ইজ লাইক লিমিটেড, বোঝা যাচ্ছে না কবে এয়ার স্পেস খুলবে। হ্যাঁ 15 দিনও লাগতে পারে, 15 ঘন্টাও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। সেটা পুরোপুরি ডিপেন্ড করছে যে যুদ্ধ কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। একেবারে যুদ্ধ কোন জায়গায় পৌঁছালো ঠিক সেই জায়গার উপরে দাঁড়িয়ে আছে এয়ার স্পেস খুলবে কিনা। ফলে সেই জন্য বহু লোক পার্শ্ববর্তী দেশ টার্কি, আর্মেনিয়া, আজারবাইজান এইসব দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, so that they can get a easy escape. আপনাদের সাথে কতজন রয়েছে? আপনি যে গ্রুপটার সাথে রয়েছেন, আপনার সাথে কতজন ভারতীয় রয়েছে? একাই ভারতীয় আছি, আমার সঙ্গে আর কোনো ভারতীয়র যোগাযোগ হয়নি। তো এটা খুব একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে অবশ্যই, মানে বলাই বাহুল্য যে আমি একা তেহরান থেকে আপনি আজারবাইজানের দিকে যাচ্ছেন। But I'm hearing that lot of মানে সেটা ন্যাভিগেট করছেন কি করে? পুরো বিষয়টাকে ন্যাভিগেট কি করে করছেন? আপনি ফোনে কথা বলছেন। Is helping me navigate. ট্রাভেল এজেন্ট, হ্যাঁ আমার ট্রাভেল এজেন্ট একটা রিলায়েবল সোর্স থেকে একজন ড্রাইভার অ্যারেঞ্জ করে দিয়েছে। উইথ দ্যাট ড্রাইভার আই এম গোয়িং টু আজারবাইজান। আমি আরেকবার একটু আপনাদেরকে দর্শকদের দেখাতে চাই, মানে ওর সঙ্গে হ্যাঁ, কারণ আমরা ইরান সম্বন্ধে খুব স্বল্প নলেজ আছে কলকাতার মানুষের। আমি একটু আরেকবার আপনার থ্রু দিয়ে জানার চেষ্টা করবো যে আপনি যখন হোটেলে ছিলেন, আপনি বললেন নিজ দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, রাতের আকাশে ওই রাতের যদি বর্ণনা আরেকবার দেন যে কতটা রোমহর্ষক এবং কতটা ভয়ঙ্কর সেই রাত, যখন বারবার ইসরায়েলের মিসাইল ধেয়ে আসছে তেহরানের রাতের আকাশে, সেই রাতটা কিরকম ভাবে কাটালেন? দেখুন সিচুয়েশন ভয়ঙ্কর, কারণ যেটা আমরা রাতের পর রাত, আমরা তো অ্যাকচুয়ালি 13 তারিখে আমার তেহরান ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, 13th জুন। তো এবার সেই 13, 14, 15, 16 মানে 12, 13, 14, 15, 16 আমি 5 দিন হোটেলে কাটিয়েছি। তো যার মধ্যে শেষ 5 দিন আমি যুদ্ধ পরিস্থিতি দেখেছি। একদম আমি দেখতে পাচ্ছি যে 5 দিন, তো বললাম 5 দিয়ে ঠিক আমার হোটেলের জানলা দিয়ে আমি দেখছি পরপর 10টা 15টা ড্রোন উড়ে যাচ্ছে, এবং সেই ড্রোন থেকে আওয়াজ হচ্ছে, সেখান থেকে ফায়ার করা হচ্ছে। হ্যাঁ, দূরে আকাশে ধোঁয়া উঠছে আমি দেখতে পাচ্ছি। নিচ দিয়ে আমি দেখছি দমকলের গাড়ি, অনন্ত দমকলের গাড়ি, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সব ছুটে যাচ্ছে। সো দিস ইজ স্ক্যারি না, বিকজ আমরা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় এই ধরনের সিচুয়েশন খুব একটা ফেস করিনি, আমরা দেখিনি, আমাদেরকে দেখতেও হয়নি। ইলেকট্রিসিটি ছিল কি আপনাদের হোটেলে? ইলেকট্রিসিটি, জল, খাওয়া দাওয়া এগুলো কি পেয়েছিলেন? everything embassy told us that আপনারা হোটেলে থাকুন, it is very safe, এবং আমরা সেটা এক্সপেরিয়েন্সও করেছি, হোটেলে থাকাটা ইজ ভেরি সেফ, we have been very safe there. কিন্তু যে হারে সিচুয়েশনটা ওয়ার্সেন হচ্ছিল, আমার মনে হচ্ছিল না হোটেলে থাকলে আমার পক্ষে বেরোনোর সুবিধা হবে, আমি বেরিয়ে পড়েছি। কারণ গতকাল যে ছবিটা দেখেছি আমরা দর্শকদেরকেও দেখালাম যে ইরানের যেটা জাতীয় ব্রডকাস্টার, যে টেলিভিশন চ্যানেল, তার যখন সম্প্রচার হচ্ছে তার উপরে বোমা বর্ষণ করে ইসরায়েল, এবং সেটা লাইভ টেলিভিশনে দেখা যায়। সেটা তো ভয়ঙ্কর, মানে একটা টেলিভিশন চ্যানেলের অফিস, সেটা একেবারে শহরের প্রাণকেন্দ্রে লোকেটেড, তার উপরে যদি বর্ষণ হয়, এরকমভাবে বোমা বর্ষণ করা হয়, তাহলে তো যে কোনো জায়গায় ইজ আনসেফ। মানে যদিও আপনাদেরকে বলা হয়েছে হোটেলে থাকুন সেফ, বাট ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ বিং ইন আ war zone. Exactly, same thing. এবং ওখানে কি অন্য কোনো ভারতীয়দের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে? মানে কতজন আছেন আপনারা জানেন যে আরো ভারতীয় কি আটকে আছেন ইরানে? আমাকে ইন্ডিয়ান এমবাসি মোটামুটি আমি খবর যা পাচ্ছি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া থেকে, যে প্রায় 10,000 ভারতীয় আটকে আছে। তো যার মধ্যে 4,000 পাকিস্তান, যার মধ্যে 4,000 কাশ্মীরি স্টুডেন্টও আছে। 10,000 জনকে ইভ্যাকুয়েট করা তো সোজা জিনিস।
এভাকুয়েট করা সোজা জিনিস নয়। ক্যাপাসিটি আছে, তারা নিজের দায়িত্বে যদি চলে যেতে পারে, এমবাসি সেটাকেও এনকারেজ করছে। নিজের দায়িত্ব নিয়ে চলে যেতে পারে ওদের দিকে, এমবাসি সেটাকেও এনকারেজ হচ্ছে। তো আমরা নিজের দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়েছি। আমার ট্রাভেল এজেন্ট আমাকে হেল্প করেছে, পরে পে করবো এই শর্তে। সো উই আর অ্যাপ্রোচিং। এবং ভারতীয়দের প্রতি তাদের কেমন ব্যবহার ছিল, মানে ইরানের সমাজে বা ইরানের সরকারের পক্ষ থেকে ভারতীয়দের পক্ষে কেমন ব্যবহার আপনারা পেয়েছেন? খুব ভালো, খুবই ভালো। দেখুন, সাধারণ মানুষের মনের ভেতরে কিন্তু কোনো পাপবোধ নেই। সাধারণ মানুষ যুদ্ধ চায় না। আজকে যখন আমি এখানে যুদ্ধ পরিস্থিতিতে আটকে আছি, প্রচুর স্থানীয় মানুষ আমাকে সহযোগিতা করেছে। বেশ। যে ড্রাইভারের সঙ্গে এসেছি, যে ড্রাইভারের সঙ্গে যাচ্ছি আমরা, তার মিসেস আমাদের সঙ্গে যাচ্ছে। বেশ। এবং তিনি আমাদের জন্য চায়ের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সমস্ত কিছু সঙ্গে নিয়ে যাচ্ছেন আমাদের জন্য, যাতে করে আমরা সেফলি বর্ডারে পৌঁছাতে পারি, বর্ডার ক্রস করতে পারি। সো সাধারণ মানুষের ভেতরে কোনো সেই অস্থিরতা বা সেই বৈসাদৃশ্য বা সম্প্রীতির অভাব নেই। দে আর ইকুয়ালি গুড পিপল এবং যথেষ্ট মানবিকভাবে, মানে এটা তো খুব, মানে এটা শুনে খুব ভালো লাগছে। কারণ একদিকে যেই ছবিগুলো আমরা দেখছি সাংঘাতিক বিভৎস দৃশ্য, সেই জায়গায় আপনি যখন নিজে ওই ওয়ারজোন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে বলছেন যে মানুষের যে মানবিক চেতনা সেটা এখনো রয়েছে, এবং আমরা কখনোই চাই না যুদ্ধ হোক। আমরা আশা করবো এটা তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ হোক এবং স্বাভাবিক নর্মাল লাইফে মানুষ ফিরে আসুক। আপনি এই এতটা ট্রাভেল করছেন, প্রায় 700 কিলোমিটার আপনি বললেন ট্রাভেল করছেন, এই যাত্রাপথে কোথাও আটকেছে, কোথাও সমস্যা হয়েছে, কোথাও আক্রমণে দেখতে পেয়েছেন, এরকম কি কিছু হয়েছে? দেখুন, যেহেতু প্রত্যেকটা গাড়ি পিছু তেলের যেটা বেনজিয়াম, এরা এখানে বেনজিয়াম বলছে, তেল যেহেতু বিক্রি যেটা হচ্ছে, তেল বিক্রিটা রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে 20 লিটার্স মেবি অ্যাট এ টাইম। এরকম 20 লিটার্স অ্যাট এ টাইম রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। ফলে ওই 20 লিটারে আপনি যতদূর যেতে পারবেন তার মধ্যে আপনাকে আরেকবার তেল ভরে নিতে হবে। ফলে বারবার দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, টয়লেটের জন্য দাঁড়াতে হচ্ছে, পেট্রোল পাম্পে যাওয়ার জন্য পেট্রোল পাম্পে লাইন দিতে হচ্ছে, খাবারের জন্য দাঁড়াতে হচ্ছে। সো এইভাবে ভল্ট করে যেতে হচ্ছে, সময় অনেকটা নষ্ট হচ্ছে। ট্যাক্সিং ফর মাই হেলথ অ্যাজ ওয়েল। সে তো বটেই, একেবারেই সে তো বটেই। কিন্তু এই যে আপনি বললেন যে পেট্রোল পাম্পে লাইন দিতে হচ্ছে বা খাবারের জন্য দাঁড়াতে হচ্ছে, কিন্তু সেটা অ্যাভেলেবেল আছে, মানে তেল হোক, জল হোক, খাবার হোক, পানীয়, এখনো পর্যন্ত সেটা অ্যাভেলেবেল আছে। ইসরায়েলের টার্গেট তো আর সাধারণ মানুষ নয়। ইসরায়েলের টার্গেট সাধারণ মানুষ নয়। ইসরায়েলের টার্গেট হচ্ছে ডিপ্লোম্যাটস অফ ইরান। সো তারা সাধারণ মানুষের প্রতি কোনো ক্ষতি তারা করছে না। না, এটা শুনে ভালো লাগছে। অ্যাটলিস্ট যে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি খুব বেশি এখনো পর্যন্ত হয়নি, কিন্তু যেভাবে ওয়ারটা এসকেলেট হচ্ছে, ভয় একটা থেকেই যায় যে কখনোই এই ধরনের একটা জিনিস হাতের কন্ট্রোলে না থাকলে মুশকিলের বিষয়। এবং সেই জায়গায় আপনি যেভাবে ফেসে